নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমি নিলয় চক্রবর্তী। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি ভৌতিক ঘটনা নিয়ে। এটি একটি ঘটনা নয়, এটি একটি গল্প। এই গল্পটি আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। গল্পের নাম ফাঁসি গাছ, লেখক প্রমথনাথ বিশি। এই লেখকের আরও অন্যান্য গল্পের মধ্যে এই গল্পটি হলো অন্যতম। আজ এই গল্প শুনতে আপনারা প্রস্তুত তো? চলুন আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আজকের গল্পে। আজকে এই গল্প নিয়ে আমি নিলয় আছি আপনাদের সঙ্গে। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সার বিজ্ঞান। আমাদের চ্যানেলে কোনো কপিরাইট করা হয় না এবং কপিরাইটকে প্রশ্রয় দেওয়া হয় না। তাই যদি নতুন কোনো চ্যানেল বা সংস্থা আমাদের চ্যানেলে কপিরাইটের অভিযোগ আনে বিনা দোষে, তাহলে আমরা তার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছাবার পথের মাঝামাঝি একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনই প্রাচীন। আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানতো না। এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না। চারিদিকের বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো, কিন্তু তার আরও কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ড দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রাম থাকত নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল সেই গ্রামের লোকেদের। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডাল। মানুষ ঝুলিয়ে দেওয়ার মতো ডালগুলি বলিষ্ঠ বটে। গাছটির গুড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই, একেবারে পরিষ্কার গা মসৃণ। তার উপরে ডাল বেরিয়ে, এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছায়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সবসুদ্ধ মিলে গাছটির উপরের দিকে ছুঁচল মন্দিরের আকৃতি। গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই ছিল নাকি ওই গাছের শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স তখন ছিল 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে। আর তার মুখে এই গল্পটাও শুনেছি আমার বাল্যকালে। কাজেই গোপালের 92-এর সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহে। জেলা গ্যাজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলিতে ফাঁসি দেওয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাসটা কি? যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারত পক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না, একা তো নয়ই, কিন্তু অদৃষ্টের এমনি বিড়ম্বনা যেন গিয়েও উপায় ছিল না। রেল স্টেশনে যাওয়ার সড়কের ঠিক পাশেই অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয়ে মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই। তাদের প্রশ্ন করলে বলতো, কি দেখলাম তা কি এখন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো মূর্ছর অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছে। একজন বলেছিল সে লোকটা বিদেশি, গাছের ইতিহাস জানতো না। ওই গাছতলায় পৌঁছবা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে ওপার দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্না রাত্রি, তার ভুল করবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না।
তবে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না। কেননা ফাঁসি হতো বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গর পথে আজ মূর্তি ধরা দেখে দেয়, তবে সে স্বতন্ত্র কথা, যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ। কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আরেক। লোকের মনের ব্যাপক বিশ্বাসী এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নের মতো দাণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার থিওসফি চর্চার বাতিক ছিল। তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমন হওয়া মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে, সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে। কেন হয় তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলি যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল, সেই নিদারুণ আর্তনাদেই ওখানে ওই রকম অলৌকিক ছায়া ছবি উদ্ভূত হয়ে থাকে বলে তিনি মনে করেন। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনোপুত হলো না, কিন্তু তা নিয়ে আর কোনো তর্কাতর্কি করিনি। তারপরে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের 2টি দশক কাটলো দেশে, এবং দেশান্তরে এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলি যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে ভুলে গেলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পরে গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ পৌঁছাতে 1 প্রহর রাত হবে। তখনকার দিনে 1 প্রহর কথার অর্থ 3 ঘন্টা। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলি জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি। রাত তখন অন্ধকার হয়ে এসেছে। মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময়ে সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল। ভয় হলো, তার সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে। কৌতূহল খুব। অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলিকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। রাস্তার বাঁ দিকে গাছটা, ওই তো গাছটা, কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পড়ে যেন এক গৈরী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তাহার আশ্চর্য কি! আমারই সর্বাঙ্গ শিরশির করে উঠল। নির্বিপাকে গাছগুলি অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? ফাঁসি গাছটার ভয়। গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি? না বাবু, গাছটাই যে নেই। কোথায়? আপনি বুঝি এ পথে অনেক দিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করলো। বছর 5 আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটা মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল। একটা বাজে অত বড় গাছটাকে পুড়িয়ে আঙায় করে দিতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর সেই আঙায় ঝড়ে জলে ভেঙে পড়ল, ঝড় ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। এখন ওই জায়গাটা একেবারে পরিষ্কার, যেমনটা আপনি দেখলেন। মনে মনে ভাবলাম, আমি তো বাবু গোটা গাছটাকেই রেখেছি, অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত। লোকটা মিথ্যা বলতে যাবে কেন? এই মিথ্যা বলে তার লাভই বা কি? এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম, কি দেখলাম, কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম
একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথে এসেছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? তবে কি দেখলাম? ছায়া না মায়া নাকি অন্য কিছু? কিন্তু কিছু যে তা নিশ্চয়ই। তখন মেসের সেই থিওজ অফ ফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম, গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরাভিনয়ই বা কেন অসম্ভব? তাই কি? আমার অভিজ্ঞতা কে বিশ্বাস করবে? কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে? নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ শেষ হলো আমাদের আজকের গল্প। এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি গল্পে।